যেভাবে ভারতের সঙ্গে শেখ হাসিনার চুক্তি ছিল, সমঝোতা ছিল, সেখানে ভারত কিন্তু ইন্টারভেন করতে পারত। কিন্তু ভারত সেটা ইন্টারভেন না করে শেখ হাসিনাকে যেভাবে কৌশলে সরিয়ে নিয়েছে, এই সরিয়ে নেওয়া থেকে আজ পর্যন্ত সেখানে তাকে রাখা এবং তার সকল বিষয় তদারক যিনি করছেন তিনি ভারতের জেমস বন্ড জনাব অজিত দোভাল। এখন বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে যদি অজিত দোভাল এবং ভারতের কোনো মাস্টার প্ল্যান না থাকতো, তাহলে শেখ হাসিনাকে এইভাবে জামাই আদরে জেড ক্যাটাগরির, যাকে বলা হয় সিকিউরিটি দিয়ে, ভারতের সবচেয়ে অভিজাত এলাকায় একটা প্রাসাদে তাকে রাখা হতো না। তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠক করার সুযোগ দেওয়া হতো না। ঘন ঘন প্রতিদিনই সেখানে সিরিজ বৈঠক হচ্ছে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের বাইরে করানোর জন্য জনাব অজিত দোভাল ইতিমধ্যে আওয়ামী লীগকে বলেছেন যে তারা যেন দিল্লিতে অফিস নেয় এবং কলকাতাতে অফিস নেয়। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কলকাতাতে এবং দিল্লিতে আওয়ামী লীগের অফিস নেওয়া হয়েছে এবং সেখানে পূর্ণ মাত্রায় সারাক্ষণ, মানে প্রবাসী পলাতক যারা ওখানে আছেন তারা সবাই সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস যেভাবে সরগরম রাখতো এভাবে তারা সরগরম রাখছেন। এই গেল একটা। ২ নম্বর হলো যে অজিত দোভাল তার যে অফিস, ধরুন এই অফিসটা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার, মানে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিল বা এখন খলিলুর রহমানের ছিল, ঠিক এরকম না। তিনি যে নিরাপত্তা উপদেষ্টা, এটা অনেকটা তুলসী গ্যাবার্ডের অফিসের মতো। তুলসী গ্যাবার্ড যে এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা, ইট মিনস সেখানকার সিআইএ, এফবিআই থেকে শুরু করে তাদের প্রায় ৪৯টি গোয়েন্দা সংস্থা আছে, সব তুলসী গ্যাবার্ডের অধীন। তদ্রূপ ভারতের যত গোয়েন্দা সংস্থা রয়েছে, রাজ্যের এবং কেন্দ্রের সবগুলো গোয়েন্দা সংস্থা মূলত এই জনাব অজিত দোভালের নিয়ন্ত্রণাধীন। ফলে তার অফিস ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট এবং ওয়েল প্রোটেক্টেড এবং মোস্ট পাওয়ারফুল এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। এমনকি নরেন্দ্র মোদীর অফিসও এতটা ওয়েল প্রোটেক্টেড না। সেই অফিস অজিত দোভাল মেনটেন করেন কোথায়? দিল্লিতে। এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে অজিত দোভাল তার যে অফিস, তিনি নিয়মিত প্রতি সপ্তাহে 2 দিন অফিস করছেন কলকাতাতে এবং তিনি প্রায় অফিস করছেন শিলিগুড়িতে। কলকাতা থেকে তিনি আবার শিলিগুড়িতে আসছেন। শিলিগুড়িতে থেকে তিনি অন্যান্য 7 সিস্টার্সে নিয়মিত যাচ্ছেন। উদ্দেশ্য কি? কলকাতার মমতা ব্যানার্জির জন্য তিনি এই আয়োজন করছেন, নাকি শিলিগুড়িতে, আসামে বিজেপির স্বার্থ দেখার জন্য, ভারতের সিকিউরিটি দেখার জন্য তিনি এই কাজ করছেন? আমার কাছে মনে হচ্ছে না। তিনি বাংলাদেশ নিয়ে বিশাল কিছু করার চেষ্টা করছেন, যেটা আমরা আমাদের দৃষ্টিতে চক্রান্ত বলতে পারি। এতে কোনো সন্দেহ নেই। কারণটা হলো, ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটি হয়েছে কিছুদিন আগে, যেটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতি হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে, সেটা অমীমাংসিত এবং ওই যুদ্ধে আপাত দৃষ্টিতে পাকিস্তানের জয় লাভ হয়েছে, সবাই বলছে। এটা মিস্টার অজিত দোভালের জন্য, ভারতের জন্য এটি একটি চপেটাঘাত। ওই যুদ্ধের ফলে পাকিস্তানের সাহস অনেক অনেক বেড়ে গিয়েছে। তারা ওসিলা খুঁজছে ভারতকে আক্রমণ করার জন্য এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ইতিমধ্যে চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাপতি, তাকে নিয়ে মানে একেবারে নজিরবিহীনভাবে রাষ্ট্রপ্রধানের প্রোটোকল তাকে দেওয়া হয়েছে। অন্যদিকে তাদের সঙ্গে যে আর্মস ডিল রয়েছে, অস্ত্র চুক্তি রয়েছে, সেক্ষেত্রেও পাকিস্তানকে যে সকল অস্ত্র এবং অর্থ সহযোগিতার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন সিগন্যাল দিয়েছে, এটি রীতিমতো অ্যালার্মিং ভারতের জন্য। আর পাকিস্তান বাংলাদেশকে কেন্দ্র করে যে প্ল্যান করছেন, এটার ফলাফল অজিত দোভালের জন্য কী হতে পারে, নরেন্দ্র মোদীর জন্য কী হতে পারে, ভারতের জন্য কী হতে পারে, এটা ভারত খুব ভালো করে বোঝে। এবং তারা এও জানে যে কখনো কখনো কোনো একটা যুদ্ধ বা কোনো একটি পরাজয় 100 বছর পরে সেটির প্রতিশোধ নেওয়া হয়। 1971 সালে বাংলাদেশ থেকে ভারত যে যাকে বলা হয় সুযোগ নিয়েছে,
৭১ থেকে আজ অবধি বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে প্রভাব বিস্তার করছে, পাকিস্তানের প্রতিটি নাগরিকের রন্ধে রন্ধে রক্তে রক্তে এটা একটা প্রতিশোধের আগুন। এ বেদনা ভুলার নয়। এটা পাকিস্তান সুযোগ পেলে প্রতিশোধ নেবে, এটা স্বাভাবিক, এটা ভারত জানে। আর সেই প্রতিশোধ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের অন্যান্য অঞ্চল বাঁচানোর জন্য অজিত দোভাল তার সারা জীবনের অভিজ্ঞতা এবং সাকসেস, এর কারণ আরেকটা ব্যাপার বললাম যে তাকে কেন জেমস বন্ড বলা হয়। এর কারণ হলো যে এ যাবৎ ভারত এই নরেন্দ্র মোদীর আমল থেকে আজ অবধি যে কয়টি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, যে কয়টি যুদ্ধ করেছে এবং দেশের মধ্যে গোয়েন্দা কর্মকাণ্ডে সরকারের যে ব্যাপক সফলতা, এই সফলতার জন্য জনাব অজিত দোভালকে দায়ী করা হয় বা তাকে ধন্যবাদ দেওয়া হয়, এবং এই কারণেই জনগণ তাকে এ যুগের জেমস বন্ড বলেন। এবং আমি একসময় অজিত দোভালের নাম মানে জানতামই না। হঠাৎ করে কঙ্কনা রানাওয়াত, আপনারা জানেন যে খুবই বিতর্কিত এবং স্ট্রেট ফরওয়ার্ড একজন অভিনেত্রী, এখন সংসদ সদস্য, লোকসভা সদস্য। তো বছর ৭-৮ আগে তার একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম। তো তাকে জিজ্ঞাসা করা হলো তার স্বপ্ন কী। তার স্বপ্ন কী বলে যে আমি যদি জনাব অজিত দোভালের সঙ্গে আমার কখনো দেখা হতো, আমি তার একটা অটোগ্রাফ নিতাম। তা বোঝার চেষ্টা করুন যে চলচ্চিত্রের নায়ক নায়িকাদের কাছে জনাব অজিত দোভালের ক্রেজ কোন পর্যায়ে। তো সেই অজিত দোভাল এখন যেখানে আছেন, সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, তার যে তৎপরতা, তার যে প্ল্যান পরিকল্পনা, সেটা আওয়ামী লীগকে নিয়ে করুক, ভারতীয় মিলিটারিকে নিয়ে করুক, তার গোয়েন্দা বাহিনীকে নিয়ে করুক, তার জন্য জনগণ হিসাবে আপনার আমার অবশ্যই কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা দরকার। আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের রাজনীতিবিদ, আমাদের এই মুহূর্তে যারা রাষ্ট্র চালাচ্ছেন, সবারই দায়িত্ব কর্তব্য রয়েছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।